তো দেখেন আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট নিয়ে। আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটরের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি লাস্ট ক্লাসে, এবং আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু প্রায়ই কোশ্চেন আসে। সেকেন্ড অর্ডার সার্কিটটা আমাদের খুব একটা দরকার নাই সার্কিট হিসাবে, তবে কন্ট্রোল সিস্টেমে টুকটাক লাগবে, সেটা যখন কন্ট্রোল সিস্টেম পড়বেন তখন ওইটা নিয়ে দেখতে পারেন। তাও বেসিক আলোচনা জানলেই ওকে। তবে ফার্স্ট অর্ডার সার্কিট সম্পর্কে একটু আমাদের মোটামুটি ডিটেলস আলোচনা লাগবে, প্লাস ম্যাথও প্র্যাকটিস করতে হবে। তবে আহ, আমি আমার দেখা মতে যতগুলো কোশ্চেন পাইছি ফার্স্ট অর্ডার সার্কিট থেকে, মোটামুটি আপনি যদি সাদিকু প্র্যাকটিস করেন এনাফ, এর বাইরে আসলে খুব একটা লাগেও না। আপনি এখান থেকে যদি মানে খুব বেশি পেঁচানো কোশ্চেন না করে, তাহলে হুবহু কোশ্চেনও পাইতে পারেন, মানে বই থেকে হুবহু কোশ্চেন পাইতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অর্ডার সার্কিট দুই রকম আমরা দেখতে পাবো। একটা হচ্ছে আর সি সার্কিট, আর একটা হচ্ছে আর এল সার্কিট। এই দুইটাকে আমরা ফার্স্ট অর্ডার সার্কিট বলতেছি। এই প্রত্যেকটা টাইপ আবার দুই রকম ভাবে আমরা ভাগ করব। এক নাম্বার হচ্ছে উইদাউট সোর্স, অথবা বলা যায় সোর্স ফ্রি। আচ্ছা, সোর্স ফ্রি বা উইথ সোর্স এই কথাটার মানে একটু বলে দিই। বিষয়টা এরকম না যে ওই সার্কিটে সোর্স থাকবেই না। বিষয়টা এরকম, কারণ সোর্স না থাকলে তো আসলে সার্কিটের আর কোনো ইয়ে নাই। বিষয়টা এরকম যে আমরা যে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর ইউজ করতেছি, এটা চার্জ করার পর অথবা এনার্জাইজড করার পর সোর্স সার্কিট থেকে কাট আউট হয়ে যাবে, সেটাকে বলতেছি সোর্স ফ্রি। মানে এনার্জাইজড বা চার্জ হওয়ার পর সার্কিটে সোর্স থাকতেছে না, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হচ্ছে সোর্স ফ্রি কন্ডিশন। আর যদি চার্জ বা এনার্জাইজড হওয়ার পরেও সার্কিটে সোর্সটা থাকে, সেটাকে আমরা বলতেছি উইথ সোর্স কন্ডিশন। এটা জাস্ট একটু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ওই ইয়ের ভিত্তি করে আমরা নাম দিচ্ছি দুই রকম, যে একটা হচ্ছে উইথ সোর্স, একটা হচ্ছে সোর্স ফ্রি। তাহলে সোর্স ফ্রি কন্ডিশনটা কেমন? সোর্স ফ্রি কন্ডিশনটা হচ্ছে যখন আমাদের, ধরেন ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটর চার্জ হইলো, সার্কিটে আর সোর্স নাই। আমরা দেখলেই বুঝতে পারবো, আমরা যখন এক্সাম্পল দেবো তখন ওইটা দেখলেও। তাহলে আমরা দেখেন কি বলতেছি, যে একটা ক্যাপাসিটর যদি এরকম থাকে, ক্যাপাসিটরটা আলটিমেটলি যখন একদম ফাইনাল স্টেজে পৌঁছায় যাচ্ছে, অর্থাৎ ফুল স্যাচুরেট হয়ে যাচ্ছে, ক্যাপাসিটরটা বিহেভ করে কিরকম, এরকম ওপেন। কিন্তু শুরুতে কি বলছিলাম, শুরুতে ক্যাপাসিটরে কোনো চার্জ থাকে না। আমি সোর্স কানেক্ট করার সাথে সাথে আস্তে আস্তে চার্জ এসে জমা হয়, মানে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু শুরুতে কোনো ভোল্টেজ থাকে না। তার মানে একটা ক্যাপাসিটরের দুই রকম স্টেট আমরা মনে রাখবো। একটা স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটে ক্যাপাসিটরটা একটা তারের মতো কাজ করে, আস্তে আস্তে ক্যাপাসিটর চার্জ হইতে থাকে এবং এই তারটা খুলতে থাকে। আমি কিন্তু এটা আসলে ইকুইভ্যালেন্ট কথাবার্তা বলতেছি, বাস্তবে কিন্তু এরকম তার থাকে তার খুলে যায় এরকম না। মানে আমরা এই কন্ডিশনটাকে বলতেছি ইনিশিয়াল কন্ডিশন, আর এই কন্ডিশনটাকে বলতেছি ফাইনাল স্টেট বা স্যাচুরেশন স্টেট। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। যখন আমরা দেওয়া শুরু করলাম এই অবস্থা, দেন আস্তে আস্তে যখন ফুল চার্জ হয়ে গেল তখন এরকম ওপেন হয়ে যাচ্ছে। এবং খেয়াল করেন যে আমরা এখানে কয়েকটা টার্ম আমাদের একটু শেখা লাগবে, যেটা আমরা সূত্র যখন পড়বো তখন কাজে লাগবে। সেটা হচ্ছে ভি অফ জিরো মাইনাস। এই কথাটার মানে আমরা সুইচ যখনই কানেক্ট করব অথবা ডিসকানেক্ট করব, একই কথা। মানে এক কথা বলতে আসলে ওই সুইচিং এর বিষয়টা আসতেছে, যে সুইচ এক স্টেট থেকে আর এক স্টেটে যাবে। এই সময় ঠিক তার একদম আগের মুহূর্তকে আমরা বলতেছি জিরো মাইনাস, মানে সুইচিং হওয়ার ঠিক আগের মুহূর্ত, ওই কন্ডিশনটাকে বলতেছি জিরো মাইনাস। একদম সুইচিং হলো ওই কন্ডিশনটাকে বলতেছি জিরো, মানে সুইচিং এই হলো। আর সুইচিং হওয়ার ঠিক পরের মুহূর্ত, এটাকে বলতেছি জিরো প্লাস। ক্যাপাসিটরের ধর্মটা কি বলছিলাম, এটা কিন্তু লাস্ট ক্লাসে অলরেডি আমি আলোচনা করছি।
ক্যাপাসিটরের ধর্ম হচ্ছে ক্যাপাসিটর এট ইনস্ট্যান্ট কোনো ভোল্টেজের পরিবর্তন হতে দেয় না। মানে যাই ভোল্টেজ থাকুক না কেন, ক্যাপাসিটর তার দুই মাথায় ইনস্ট্যান্ট ভোল্টেজের পরিবর্তন হতে দেয় না, আস্তে আস্তে পরিবর্তন হয়। আর এই মুহূর্ত আর এই মুহূর্ত এতই কম মুহূর্ত যে আমাদের মানে এটাকে আসলে ইকুয়ালি বলা যায়, যে এদের কোনো পরিবর্তনই না, একদম চোখের পলকে এই তিনটা মুহূর্ত ঘটে যায়, মানে এরা আসলে সেম মুহূর্তই মিন করে। আর যেহেতু ক্যাপাসিটর এক ইনস্ট্যান্ট পরিবর্তন হতে দেয় না, ফলে তিনজনের ভোল্টেজই অ্যাকচুয়ালি সমান। তার মানে জিরো মাইনাস হোক বা জিরো হোক বা জিরো প্লাস হোক, এই তিনটা ভোল্টেজই সমান। আমরা যখন ম্যাথ করব তখন অ্যাকচুয়ালি এই টার্মটা নিয়ে আগাবো। যেহেতু তিনজনই সমান, আমরা যে কোনো একটাকে লিখতে পারি। কিছু কিছু বইতে এই টার্মটাকে এইভাবেও প্রকাশ করা হয়, আমি নিজেও হয়তো এর আগে কোনো একটা জায়গায় এইভাবে লিখছি। ভি অফ জিরো মানে জিরো মোমেন্টের ভোল্টেজ বোঝাচ্ছে, ভি নট বলতে ওই জিরো মোমেন্টের ভোল্টেজই বোঝাচ্ছে। এই দুইটাও অ্যাকচুয়ালি একই কথা বোঝাচ্ছে। এই জিরো মাইনাস কিন্তু এমন না যে -3 সেকেন্ড বা -5 সেকেন্ড, এটা মানে একদম সুইচিং এর ঠিক আগের মুহূর্ত, এটা সুইচিং এর ঠিক পরের মুহূর্ত, মানে একদম পরপর। যখন 1 মিলি সেকেন্ড হলো তখন কিন্তু এর অনেক পরে চলে গেছে। কারণ আমরা এই যে এই কন্ডিশন থেকে এই কন্ডিশন, এই ঘটনাটা এত দ্রুত পাবো যে হয়তো খালি চোখে বুঝবোও না। এই জন্য আমরা ক্যাপাসিটর রিলেটেড কোনো ডিসি সার্কিটে দেখতে পাবো যে ধরেন কোনো বাল্ব দিলে ওইটা জ্বলেই না ঠিকঠাক। কেন? কারণ এত কম সময় এই ঘটনাটা ঘটে যায় যে খালি চোখে এটা বোঝা আসলে মুশকিল, কয়েক মিলি সেকেন্ড বা সামথিং। এই যে বলতেছি যে একটা টাইম, এই টাইমটা আমরা কি দিয়ে মেজার করব? এইটাকে আসলে আমরা বলতেছি মেজার করার একটা প্যারামিটার, সেই প্যারামিটারকে বলতেছি টাইম কনস্ট্যান্ট। তো টাইম কনস্ট্যান্টকে আসলে টাও দ্বারা প্রকাশ করা হয়। টাইম কনস্ট্যান্ট সমান হচ্ছে টাও। কিন্তু এক টাও পর কিন্তু এই ঘটনাটা ঘটে না। ক্যালকুলেশন করে দেখা যায় যে এই স্টেট থেকে এই স্টেট, অর্থাৎ ফুল চার্জ অথবা ফুল ডিসচার্জ হইতে আনুমানিক 5 টাও পরিমাণ সময় লাগে। এটা ম্যাথমেটিক্যালি আসলে ক্যালকুলেশন করে দেখা যে 5 টাও পরিমাণ পর মান অনেকটা স্যাচুরেশনের কাছাকাছি অথবা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ অনেকটা জিরোর কাছাকাছি চলে আসে। ফলে আমরা বলতে পারি যে ফুল চার্জ অর ফুল ডিসচার্জ একই সময় লাগবে, স্বাভাবিক কথা। এটা কিন্তু সব আইডিয়ালি কথাবার্তা বলতেছি, প্র্যাকটিক্যালে তো স্বাভাবিক কথা এই দুইটা কিন্তু সমান নাও হতে পারে। এটা সমান টাইম লাগবে এবং সেটা প্রায় 5 টাও পরিমাণ। এই টাওকে বলতেছি টাইম কনস্ট্যান্ট। আরসি সার্কিটে এই টাওটাকে প্রকাশ করা হয় এইভাবে, সি ইন্টু আর থেভেনিন। আর থেভেনিন কি? ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স পাবো। এবার কথা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব কিভাবে? ক্যাপাসিটরের রেসপেক্টে যে রেজিস্ট্যান্সটা হবে সেটাকে বলতেছি আর থেভেনিন। ক্যাপাসিটরের রেসপেক্ট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কোন সার্কিটে ক্যাপাসিটরের রেসপেক্টে কিন্তু যেই রেজিস্ট্যান্সটা বের করব, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব, সেটাকে বলতেছি আর থেভেনিন। ম্যাথের ক্ষেত্রে অবশ্যই আমি দেখাবো, আপাতত বলে রাখতেছি। এবং ওই যে ক্যাপাসিটর, তার যে ক্যাপাসিটেন্স, এই দুইজনের গুণফলকেই বলতেছি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। যদিও ম্যাথমেটিক্যালি আমাদের 5 টাও এর কোনো প্রয়োজন নাই, এটা আমি জাস্ট জানানোর জন্য বললাম। আমাদের এইটা আসলে প্রয়োজন হবে, অর্থাৎ এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবার খেয়াল করেন, আমি একটা গ্রাফ দেখাইছিলাম গতদিন, মনে আছে কিনা, যে একটা ক্যাপাসিটর চার্জ যখন হয় তখন অ্যাকচুয়ালি এইভাবে চার্জ হয়, আর একটা ক্যাপাসিটর ডিসচার্জ যখন হয় মোটামুটি এইভাবে ডিসচার্জ হয়। তাহলে আমাদের এই যে দেখেন, জিরো থেকে স্যাচুরেট হইতে একটা টাইম লাগতেছে, এই টাইমটাকে মূলত আসলে বলতেছি যে 5 টাও। কত টাইম লাগতেছে টোটালি? এখন আমাদের এইটাকে যদি ইকুয়েশন আকারে লিখতে চাই, সেটা হবে এরকম যে ভি সি অফ টি, অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ ইকুয়াল ভি নট ই টু দি পাওয়ার মাইনাস ই বাই টাউ। দেখেন, যখন টাইম জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে 1, তার মানে ভিসি অফ জিরো সমান ভি নট। এটাই তো শুরুতে বলছিলাম
যে শুরুতে ভোল্টেজটা V0 অথবা V0, যাই বলে V0 অথবা V0, সেটা কিন্তু এই ইকুয়েশন থেকেও বোঝা যায়। এবং এই যেহেতু এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, সো আমাদের এই জিনিসটা কিন্তু এক্সপোনেনশিয়াল ফর্মকে ফলো করতেছে। এটা দেখেন, আমি এখন পর্যন্ত কার জন্য লিখতেছি? এখন পর্যন্ত লিখতেছি সোর্স ফ্রি কন্ডিশনের জন্য। অর্থাৎ সার্কিট যখন চার্জ হয়ে গেল ক্যাপাসিটর, তখন এর সাথে সোর্সের কোনো কানেকশন নাই। কিন্তু যদি সোর্সের কানেকশন থাকে, অর্থাৎ আমরা 2 নাম্বার সিচুয়েশন বলতে পারি উইথ সোর্স। উইথ সোর্স মানে সোর্সটা ওই যে সুইচিং হওয়ার পর আমাদের কি হবে, ক্যাপাসিটরের সাথে মনে করেন কানেকশন থাকবে, ওপেন হবে না। সার্কিট বড় হতে পারে, আমরা জাস্ট বোঝানোর জন্য একটা কিছু আনলাম, যে এটাকে ধরেন বলতেছি আর থেভেনিন, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে এটাকে বলছি উইথ সোর্স। তাহলে উইথ সোর্সের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটরের ভোল্টেজটাকে লিখবো এইরকম, যে ভিসি অফ টি সমান ভি অফ ইনফাইনাইট প্লাস ভি অফ জিরো মাইনাস ভি অফ ইনফাইনাইট টু দি পাওয়ার মাইনাস টি বাই টু। ভি অফ ইনফাইনাইট কি জিনিস? দেখেন, আমি বললাম যে ওকে সুইচ হলো, সোর্সের সাথে ক্যাপাসিটরের একটা কানেকশন আছে। এই মুহূর্তে আমার এই সার্কিটে যখন ক্যালকুলেশন করব, এবং যত সময় পর ক্যাপাসিটরটা স্যাচুরেট হয়ে যাবে, সেই টাইমটাকে বলছি ভি অফ ইনফাইনাইট, অথবা এই স্যাচুরেশন টাইম। ইনফাইনাইট আসলে বলতে এই জন্য বোঝাচ্ছি যে ধরেন কথার কথা 10 সেকেন্ড পর ক্যাপাসিটর চার্জ হয়ে গেল, হয়তো আরো কম, আমি বোঝার জন্য ধরলাম 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর যদি ক্যাপাসিটর মানে চার্জ, মানে ফুল চার্জ হয়ে যায়, ক্যাপাসিটর ওপেন হয়ে গেল, 11 সেকেন্ডেও তো একই ঘটনা ঘটবে। ভোল্টেজ তো আর বাড়ার কোনো অপশন নাই। খেয়াল করে দেখেন, একবার স্যাচুরেশন পর্যায়ে যাওয়ার পর সারা জীবন ভোল্টেজ কনস্ট্যান্ট। আমার ভোল্টেজ বাড়ার আর কোনো অপশন নেই, কারণ স্বাভাবিক কথা, সোর্সের চেয়ে বেশি ভোল্টেজ আর কিভাবে ক্যাপাসিটর পাবে। তো 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 1 দিন, 2 দিন, 10 দিন, যাই বলি না কেন, সেটাই তো আসলে মানে একটা তো অসীম পর্যন্ত তো আমাদের একই কন্ডিশন থাকবে। এই জন্য আমরা বোঝার জন্য বলতেছি যে ভি অফ ইনফাইনাইট বলতে বুঝতেছি স্যাচুরেশন হওয়ার পরের ঘটনা। আর জিরো মানে তো আমরা জানি যে সুইচিং হওয়ার মুহূর্ত, ওই সময়টাকে আমি ভি অফ জিরো বলতেছি। এখন কথা হচ্ছে, সুইচিং আমরা জিরো থেকে না হিসাব করে অন্য টাইম থেকেও হিসাব করতে পারি। মানে এটা আসলে প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করবে। কেমন? প্রশ্নকর্তা বলল সুইচ দিচ্ছি টি সমান 4 থেকে, মানে আমি স্টপওয়াচ চালু করলাম কিন্তু সুইচ অন করি নাই অথবা সুইচিং করি নাই। স্টপওয়াচে টাইম চলতেছে চলতেছে চলতেছে, ঠিক 4 মিলি সেকেন্ড যখন হলো, তখন আমি সুইচ দিলাম, এবং হিসাব কিন্তু ওইভাবেই চলতেছে। তার মানে টি সমান জিরোতে সুইচিং না করে আমরা টি সমান টি নট মোমেন্টে সুইচিং করলাম। এবং স্বাভাবিক কথা, যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে যে টি সমান টি নট, স্টপ ওয়াচ আগে চালু করছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্যালকুলেশন করা লাগতে পারে, এবং প্রশ্ন আসতেই পারে ওই রকম, যে এবার ক্যালকুলেশন করো। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, জাস্ট এটা যদি জিরোর জন্য আমরা সুইচিং করি, সূত্রটা যদি এরকম হয়, টি নটের জন্য যদি করি, তাহলে সূত্র কিরকম হবে, জাস্ট জিরোটাকে টি নট দ্বারা রিপ্লেস করে দেব। এটাকে ভি অফ জিরো না, বলবো ভি অফ টি নট। মানে ধরেন 4 মিলি সেকেন্ড, তাহলে এটা 4 মিলি সেকেন্ডের জন্য ভোল্টেজ বের করব, জিরোর জন্য না। বাকি ইনফাইনাইট তো সেম জিনিস মিন করে। আর এটা দেখেন মাইনাস টি, এই মাইনাস টি বলতে মাইনাস অফ টি মাইনাস জিরো, এই জন্য ওইটা লিখি নাই, কিন্তু এখানে তো লিখতে হবে, কারণ এখন তো আর জিরোতে না, বরং টি নটে সুইচিং হচ্ছে। ফলে সূত্র হবে টি মাইনাস টি নট ডিভাইডেড বাই টাউ। অর্থাৎ আমাদের এই প্রশ্নেও একই ঘটনা বলতে পারে, যে টি নটে যদি সুইচিংটা হয়, তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ভিসি অফ টি সমান ভি অফ টি নট ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টি নট বাই 4।
ধরেন টি নট যদি 4 মিলি সেকেন্ড হয়, টি মাইনাস 4, মানে আমি যদি মিলি সেকেন্ড আকারে দেখাতে চাই, আর যদি সেকেন্ড আকারে দেখাতে চাই টি মাইনাস 0.004 সামথিং, এরকম কিছু একটা দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের বেসিক সূত্র। এটা হচ্ছে সোর্স ফ্রি, এটা হচ্ছে উইথ সোর্স। ক্যাপাসিটর যেহেতু ভোল্টেজ নিয়ে ডিল করে, আমাদের এখানকার সূত্র হয়েছে কিন্তু ভোল্টেজ নিয়ে। এখন কথা হচ্ছে যে কারেন্ট যদি কোনো সিচুয়েশনের বের করা লাগে, আমরা এইগুলাকে কাজে লাগায় কারেন্ট বের করবো, সেটা ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো। আপাতত ভোল্টেজের সূত্র হচ্ছে এতটুকু। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? তাহলে ক্যাপাসিটরে যা ঘটনা ঘটতেছে, ইন্ডাক্টরে এক্সাক্ট সেম ঘটনাই ঘটবে। অর্থাৎ আমরা যদি ইন্ডাক্টরের কথা বলি, ইন্ডাক্টর শুরুতে ওপেন বিহেভ করে কেন? কারণ শুরুতে ওই যে কোনো কারেন্ট চলে না, এরপর কারেন্ট চলা শুরু হয়, ইন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা ফ্লাক্স পাচ্ছি আমরা। আস্তে আস্তে এনার্জাইজড হইতে 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 ফাইনাল স্টেটে গিয়ে ক্যাপাসিটর কি করে? ফুল এনার্জাইজড হয়ে যায় এবং শর্ট বিহেভ করে। তাহলে ক্যাপাসিটর ইন্ডাক্টরের ইনিশিয়াল হচ্ছে এইটা, আর ফাইনাল স্টেট হচ্ছে এইটা। এই জিনিসটা আসলে না জানলেও যে খুব বেশি প্রবলেম হবে তা না, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের জানা লাগবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেট কি, ফাইনাল কি, ইন্ডাক্টরের ইনিশিয়াল স্টেট কি, ফাইনাল কি, সূত্র কি। এটা যেমন ভোল্টেজের ক্ষেত্রে, ক্যাপাসিটরের কারেন্টের ক্ষেত্রে একই ঘটনা, 0 - 0 এবং 0 প্লাস, এগুলা সেম। এটা টাইম কনস্ট্যান্ট কে টাও দ্বারা প্রকাশ করতেছি, কিন্তু এখানে যেহেতু ক্যাপাসিটর আর রেজিস্টর ছিল, এখানে স্বাভাবিক ইন্ডাক্টর আর রেজিস্টর থাকবে। ফলে এর ক্ষেত্রে টাও সমান হচ্ছে এল বাই আর থেভেনিন। একই লজিক, আর থেভেনিন হচ্ছে এল এর রেসপেক্টের রেজিস্ট্যান্স, এবং এর সূত্র হচ্ছে, এরও সেম, ফুল এনার্জাইজড হতে 5টাও পরিমাণ মোটামুটি সময় লাগে, এবং আই অফ পি সমান আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আমি যদি টি নট সেকেন্ডে সুইচিং করি, তাহলে আই অফ টি নট ই টু দি পাওয়ার টি মাইনাস টি নট বাই টাউ। এটা গেল সোর্স ফ্রি কন্ডিশন। আর যদি উইথ সোর্স থাকে, আই অফ টি সমান আই অফ ইনফাইনাইট আই অফ জিরো মাইনাস আই অফ ইনফাইনাইট ই টু দি পাওয়ার টি বাই টাউ মাইনাস টি বাই টাউ। টি নট মোমেন্টে যদি সুইচিং হয়, এখন সূত্র মোটামুটি আপনার একটা মুখস্থ রাখলে বাকিগুলা কিন্তু আইডিয়া আপনি পেয়ে যাবেন, খুব একটা কিন্তু ঝামেলা না। তাহলে এই হচ্ছে আমাদের সূত্রের বিষয় আশয়। এনার্জাইজ মানে এক কথায় ক্যাপাসিটর কি পরিমাণ পাওয়ার স্টোর করে, ইন্ডাক্টর কি পরিমাণ, সেগুলো অলরেডি আমরা এর আগে জেনে আসছি, তো এখানে আর নতুন করে দেখার কিছু নাই। ভোল্টেজ কারেন্টের সূত্র আমরা জানি, ডেরিভেটিভের যে সূত্রগুলো, ডিফারেন্সিয়েশনের, ইন্টিগ্রেশনের দেখছিলাম। তো আজকে আর এখানে আর ওইটা এক্সট্রা ভাবে আমি দেখাচ্ছি না। এখন আমরা ডিরেক্ট ম্যাথে যাব, যে অ্যাকচুয়ালি ম্যাথে আমরা এই জিনিসগুলোকে কিভাবে কাজে লাগাবো বা কিভাবে এগুলা কাজে লাগাই ম্যাথ করব। মোটামুটি কিন্তু আমাদের পার্থক্য আমরা করে ফেলছি। আচ্ছা, কেউ যদি মনে করেন আমি সূত্র কম মুখস্থ করব, জাস্ট 2টা সূত্র মুখস্থ করব, 2 সেট কভার করব, সেই ক্ষেত্রে আমি বলবো
এই সূত্রটা মুখস্থ করবেন, এন্ড এই সূত্র মুখস্থ করবেন, সব কভার হয়ে যাবে। আমি একটু ধরাই দিই যে কিভাবে সব কভার হবে। আচ্ছা, এই সূত্র যদি মুখস্থ করেন, দেখেন সোর্স নাই, এই সোর্স থাকলে তো এটা হবে, এটা তো আমরা জানি। সোর্স যদি নাই থাকে তাহলে ইনফাইনাইট সিচুয়েশনটা তো আসার প্রশ্নই আসতেছে না, ফলে এটা বাদ, এটা বাদ। দেখেন এইখান থেকে কি সূত্র বের হয়ে চলে আসতেছে, ভিসি অফ টি সমান ভি অফ জিরোতে যদি সুইচিং করে তাহলে ভি অফ জিরো ই টু দি পাওয়ার টি নটটা জিরো হয়ে যাবে মাইনাস পি বাই টাউ। দেখেন এই সূত্র থেকেই কিন্তু এই সূত্রটা বের হয়ে চলে আসতেছে। আর যদি আপনার সোর্স থাকে তাহলে তো এই সূত্র ব্যবহার আমি করতেছি, ফলে এই সূত্রটা জানলেই আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু এনাফ। বাট ছোট সূত্র যদি আপনি মনে করেন যে আলাদা ইউজ করব, সোর্স থাকলে এটা ইউজ করব, এটা আপনার ইচ্ছা টোটালি, যেটা আপনার জন্য সুবিধাজনক। আচ্ছা, এইটুকুনে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে। এটা সিম্পল একটা সার্কিট, আমাদেরকে কোশ্চেন বলতেছে যে এই যে সকল অর্থাৎ পজিটিভ টাইমের জন্য আমাদের হচ্ছে এনার্জি বের করতে হবে, আর এই যে ভি অফ টি নির্ণয় করতে হবে। তাহলে সূত্র আমরা দেখতেছি, একটু খেয়াল করি। প্রথম কথা যে আমরা চিহ্নিত করব যে এটা অ্যাকচুয়ালি সোর্স ফ্রি নাকি সোর্স যুক্ত। এই যে এইটা দেখে আমাদের আসলে বুঝতে হবে যে সুইচিংটা ঠিক কি টাইপের হচ্ছে। খেয়াল করেন, অবশ্যই আসলে লেখাও থাকবে, তবে লেখা থাকুক বা না থাকুক আমাদের ওই জিনিসটা আসলে চিনতে হবে। দেখেন এখানে বলতেছে ইফ দা সুইচ ইন ফিগার অমক ওপেনস এট এত টি সমান জিরো। এবার তীর চিহ্নটা একটু খেয়াল করে দেখেন, তীর চিহ্নটা উপরের দিকে নির্দেশ করতেছে। এর মানে হচ্ছে সুইচটা আগে এইখানে ছিল, পরে উপরের দিকে মানে খুলে ফেলতেছে। এবং এটা কিন্তু দেখেন এখানে লেখা যে ইফ দা সুইচ ইন ফিগার এত ওপেনস এট টি ইকুয়াল জিরো, তার মানে টি ইকুয়াল জিরোর আগে বা প্রিভিয়াস টাইমে আমাদের এই যে সুইচের এই কি বলে এই পয়েন্টটা কিন্তু এইখানে কানেক্ট করা ছিল এইভাবে। দেন ওইটাকে ধরেন এরকম, মানে এইখান থেকে আমাদের ওপেন করে দিয়ে দিচ্ছে। সুইচিং এর পরে আমি ক্যাপাসিটরের দিকে তাকায় ডিসিশন নেব যে আমার সার্কিটটা সোর্স ফ্রি নাকি সোর্স যুক্ত। এখন দেখেন আমি যদি সুইচটাকে উপরে তুলে ফেলি তাহলে সার্কিটটা হয়ে যাবে এইরকম। সুইচ উপরে উঠে গেছে। এখন বলেন ক্যাপাসিটরের সাথে সোর্সের কানেকশন আছে নাকি নাই? তার মানে সার্কিটে সোর্স আছে নাকি নাই এইটা দিয়ে আপনি ডিসিশনে আসবেন না যে ওটা সোর্স যুক্ত নাকি সোর্স ফ্রি। কোনটা দিয়ে ডিসিশনে আসতে হবে? সুইচিং এর পরে ক্যাপাসিটরের সাথে সোর্সের কানেকশন আছে নাকি নাই। কিছু কিছু প্রশ্নে আপনাকে এইগুলা দেখাবেই না, প্রশ্নেই বলে দিবে যে সোর্স ছিল, মানে চার্জ করা হয়ে গেছে, দেন সোর্সকে বাদ দিয়ে দিছি। ওইগুলো দেখার সাথে সাথে আপনি বুঝে ফেলবেন যে সোর্স নাই। আর এইগুলাতে কিন্তু আপনাকে ওই কন্ডিশন দেখে বুঝতে হবে যে কি অবস্থা। আমরা বুঝে ফেলছি যে সোর্স নাই। আচ্ছা, সোর্স নাই বুঝলাম, কিন্তু এই যে বললাম যে সব যাই করি না করি আমাদের কি জানা লাগবে, ভি অফ জিরো জানা লাগবে। অর্থাৎ আমি যে সুইচিং করলাম এর আগের মোমেন্টে ভোল্টেজটা কত ছিল, কারণ ঠিক আগের মোমেন্টের ভোল্টেজটাই কিন্তু ভি অফ জিরো হিসাবে কাউন্ট হবে। তাহলে যখন সুইচিং হয় নাই তখন সার্কিটটা দেখতে কেমন ছিল? সুইচটা অবশ্যই এরকম ছিল, তারপরে না সুইচ উপরে উঠছে। তাহলে এটা কিন্তু পূর্বের কন্ডিশন।
আচ্ছা, এটা যদি হয়ে থাকে, কেউ সুইচ দিয়ে মনে করেন বসে আছে, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে আমাদের ক্যাপাসিটরটা ওপেন হয়ে বসে আছে, কারণ এই যে ডিসি সোর্স কানেক্ট করা আছে, আমরা জানি একটা সময় পর ক্যাপাসিটর ওপেন হয়ে বসে আছে। এই যে ওপেন হয়ে যে বসে আছে, এই দুই মাথার ভোল্টেজকেই বলে ভি অফ জিরো মাইনাস। কেন? সুইচিং হওয়ার আগের মোমেন্ট, কিন্তু আমরা জানি জিরো মাইনাস যা কথা, জিরো তাই কথা, আমরা জিরো দিয়েই লিখবো। তাহলে এই দুই মাথার ভোল্টেজকে আমরা বলতেছি ভি অফ জিরো, যেটা অবভিয়াসলি আমাদের বের করা লাগবে, এবং আমরা সবাই এই জিনিস বের করতে পারি কারণ এটা খুবই সহজ। যেমন এই 12 আর 4 কে মিলে একটা রেজিস্ট্যান্স বানাই ফেললাম। এবার একটু খেয়াল করে দেখেন তো, অ্যাকচুয়ালি ভোল্টেজটা 6, আর এই 12 আর 4 এর যে প্যারালাল, কত হয়? কেমন হবে? 3। এই দুজনের ভিতরে বন্টন হয়ে যাচ্ছে, ফলে ভি অফ জিরো বলতে কত বোঝায় দেখেন, এই দুই মাথার ভোল্টেজ মানে যা কথা, এই দুই মাথার ভোল্টেজ তাই কথা। তাহলে যার ভোল্টেজ বের করব সেটা ডিভাইডেড বাই দুইজনের যোগফল ইন্টু 24, 6 আর 3 9, 3 8 ভোল্টেজ। 6 ভোল্ট। জিরোর কাজ করা শেষ। সেকেন্ড, সুইচ উপরে তুলে ফেলার পরে এবার আবার আমাদের সার্কিট আঁকাতে হবে। তাহলে আমরা দেখেন এই ঘটনাটা কোন সময়ের, যখন টি হচ্ছে জিরোর আগে, অথবা আমরা এই টাইমও বলতে পারি, কারণ সুইচিং পয়েন্ট এমন একটা পয়েন্ট, আগের কন্ডিশন এবং পরের কন্ডিশন দুইটাকেই ফলো করবে। এটা আসলে ধর্ম। কারণ আমাদের যদি কোনো একটা লাইনে ব্রেকিং পয়েন্ট না আসলে এটা ব্রেকিং পয়েন্ট বলা ঠিক কিনা, মানে যদি কোনো এক কথায় কন্টিনিউটি যদি থাকে, তাহলে অবশ্যই সুইচিং পয়েন্ট আগের মোমেন্ট এবং পরের মোমেন্টকে ফলো করবে, অর্থাৎ আপনি যে কোনো ইকুয়েশনে মান বসান না কেন সেম ভ্যালুই পাবেন। এটা হচ্ছে আমাদের ধর্ম। আর যদি কি বলে এটাকে, যদি ব্রেক থাকে মাঝে, তাহলে কিন্তু যে কোনো একটা কন্ডিশনকে ফলো করবে। যেহেতু এখানে আমাদের কোনো ব্রেক নাই, ফলে আমরা এইখানে সমান লিখতে পারি, কোনো সমস্যা নাই। তবে কেউ যদি মনে করেন যে না আমি সমান লিখবো না, তাতেও কোনো সমস্যা নাই, আসলে কোনোটাই ভুল না, দুইটাই সঠিক। তার মানে জিরোর আগের মোমেন্টে ভোল্টেজ হচ্ছে আর, এবার জিরোর সমান বা পরের মোমেন্টে, এই মোমেন্টে কি হচ্ছে, এই মোমেন্টে সার্কিট এরকম, আর থেভেনিন কি বলছিলাম, ক্যাপাসিটরের রেসপেক্টে রেজিস্ট্যান্স কে বলে হচ্ছে আর থেভেনিন। ক্যাপাসিটর হোক কিংবা ইন্ডাক্টর হোক, সে যাই হোক না কেন, কোনো কিছুর রেসপেক্টে যদি আমাকে রেজিস্ট্যান্স বের করতে বলে, এর মানে সেই জিনিসটাকে আমরা ওপেন বিবেচনা করব, ক্যাপাসিটর হোক বা ইন্ডাক্টর হোক। আমি আবার রিপিট করতেছি কারণ এটা অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ এই যে আমরা বারবার দেখতেছি ক্যাপাসিটর শর্ট, ইন্ডাক্টর ওপেন, কিন্তু থেভেনিন বের করার সময় আর এরকম কোনো জিনিস না। কোনো কিছুর রেসপেক্টে রেজিস্ট্যান্স বের করতে বলার মানেই হচ্ছে সেটাকে ওপেন ধরে এই রেসপেক্টে রেজিস্ট্যান্স বের করাটাকেই বোঝায় যে আর থেভেনিন। তার মানে ক্যাপাসিটর হোক বা ইন্ডাক্টর হোক, আমরা প্রথমে ওপেন করব, ওর চোখে রেজিস্ট্যান্স কত সেটা তাকাবো, সেটাকে বলবো আর থেভেনিন। ওর চোখে রেজিস্ট্যান্স কত অলরেডি আমরা বের করে ফেলছি, কারণ আমরা জানি 12 আর 4 কে প্যারালাল করলে হয় 3 ওহম। ব্যাটারির কারণে, এই যে সুইচিং এর কারণে 6 ওহমটা বাদ চলে গেছে, ফলে আমাদের আর থেভেনিনে ওই 6 ওহমটা আর আসতেছে না। তাহলে আর থেভেনিন যদি এটা পাই, টাও সমান কত আমরা জানি, টাও সমান হচ্ছে সিআর, মানে সিআর থেভেনিন। সি এর মান কত? সি হচ্ছে 1/6 ফ্যারাড, ইন্টু আর থেভেনিন আসছে 3, মানে 1/2। তাহলে ভিসি অফ টি, আচ্ছা ওটা তো ভিসি লেখে না, ওটা নাম দিছে কি, শুধু ভি নাম দিছে।
আমরা শুধু ভি লিখবো। ভি অফ টি সমান ভি অফ 0 ই টু দি পাওয়ার টি বাই টাউ। ভি অফ 0 আসছিল কত, 8, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু 1/টাউ। তাহলে টাউ যদি হয় হাফ, 1/টাউ করলে হয়ে যাবে 2, তার মানে 2t। ভি অফ টি সমান এত। এটা কোন সিচুয়েশনের জন্য? টির মান 0 বা ইয়ার সময়। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এই কন্ডিশনের সমীকরণ, এটা হচ্ছে এই কন্ডিশনের, কিন্তু আপনি 0 বসান, কত, এটা তো দেখাই যাচ্ছে 8 ভোল্ট কনস্ট্যান্ট। এখানে 0 বসান, 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 আর 8 গুণ করলে হয় 8। তার মানে 0 মোমেন্ট এটাকেও ফলো করতেছে, এটাকেও ফলো করতেছে। এটা হচ্ছে মূল বিষয়। তবে অ্যান্সার অবশ্যই কি আমাদের এটা দেখাতে হবে, কারণ প্রশ্নেই দেখেন বলছে ফর টি 0 সমান বা বড়তে আমাদের ভি অফ টি দেখাতে হবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এইটুকু কি ক্লিয়ার সবাই? আর একটা প্রশ্ন দেখেন করছে। আচ্ছা, এবারে আমি একটু এক্সট্রা বলে দিই। সেটা হচ্ছে এই প্রশ্ন করলো, হুট করে আবার এক্সট্রা একটা প্রশ্ন করতে পারে যে টি সমান 3 মিলি সেকেন্ডে ভোল্টেজ নির্ণয় করো, অথবা 4 মিলি সেকেন্ডে ভোল্টেজ নির্ণয় করো। তখন কি করবেন? টি এর জায়গায় 3 মিলি সেকেন্ড বা 0.003 বসাবেন, দিলে যেটা আসে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। এইগুলা, এটা যদি বের করে ফেলেন, এইগুলা খুব একটা কঠিন কিছু না, তখন ওইভাবে বের করবেন। যে তখন কত হবে? ভি অফ 0.003 সমান 8 ই টু দি পাওয়ার -2 0.003। ক্যালকুলেশন করেন, যেটা আসবে সেটা অ্যান্সার হিসেবে বসাই দিন। প্রশ্ন আর একটা মনে হয় ছিল, সেটা হচ্ছে ডাব্লিউসি অফ 0 বের করতে হবে। ডাব্লিউসি অফ 0 সমান কত? হাফ সি ভোল্টেজের স্কোয়ার। যেহেতু আমাদের 0 সময়ে এনার্জি বের করতে বলতেছে, তাহলে ভোল্টেজও কি 0 সময়ে নিতে হবে। তাহলে হাফ ইন্টু সি হচ্ছে 1/6, 0 সময়ের ভোল্টেজ হচ্ছে 8, তাহলে 8 এর স্কোয়ার। 5.33 জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একক দিয়ে দিন। আচ্ছা, এইটা আমরা একটু পরে করি, এটা দেখি। এখানে দেখেন আমাদের কি বলতেছে, এই সুইচ দেখেন, সুইচের দেখে বুঝতে পারতেছি যে সুইচটা 0-তে উপরে উঠে যাচ্ছে। তার মানে এই সোর্সটা এই পুরো সার্কিট থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটাও কি আমাদের সোর্স ফ্রি। সার্কিট দেখে বুঝতেছি, এত কিছু আর না পড়লেও আমাদের চলতেছে। প্রশ্নটা কি? ডিটারমাইন্ড আই নট ভি নট ফর অল টাইম। ওকে, আই বের করতে হবে, আই নট বের করতে হবে, ভি নট বের করতে হবে। ভালো করে শুনেন, যেই এলিমেন্টটা যা বের করতে পারে তাকে আমরা আগে বের করব, তারপর অন্য কিছু। কিরকম? ক্যাপাসিটর ভোল্টেজ নিয়ে কাজ করে, ফলে ক্যাপাসিটরের ক্ষেত্রে আগে আমরা ক্যাপাসিটরের ভোল্টেজ বের করব, তারপরে কারেন্টের হিসাব। ইন্ডাক্টর কারেন্ট নিয়ে ডিল করে,
ফলে ইন্ডাক্টরের ক্ষেত্রে আগে কারেন্টের কাজ করব, তারপর অন্যান্য জায়গার ভোল্টেজ নিয়ে কথা বললে তাই। তার মানে আমার টার্গেট আগে ভি নট না, আই নট না, আমার টার্গেট আই। তারপরে আমি আই নট আসবো, তারপরে চিন্তা করব যে ভি নট বের করতে গেলে কি কি লাগবে না লাগবে, সহজ হিসাব। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ওই যে যেই এলিমেন্টটা আছে, অর্থাৎ ইন্ডাক্টর হোক বা ক্যাপাসিটর হোক, সেইটার বিষয়ে। এইটার ভোল্টেজ নিয়েও আমরা আগে মাথা ঘামাবো না, এটাও যদি বের করতে দিত আমরা আগে আই বের করতাম, তারপরে এটার ভোল্টেজ নিয়ে আলোচনা করতাম। তাহলে আমরা শুরু করি। তার মানে সুইচ জিরোতে উপরে গেছে, কিন্তু তার আগে তো এখানে লাগানো অবস্থায় ছিল। তাহলে আগের মোমেন্টে সার্কিটটা ছিল এরকম। কিন্তু আমরা কি জানি, কোন ডিসি সোর্সের সাথে ইন্ডাক্টর কানেক্ট হয়ে থাকা মানে একটা টাইম পর ইন্ডাক্টর কিরকম বিহেভ করবে, শর্ট বিহেভ করবে। ফলে যা বিহেভ করবে আমরা সেটা দিয়ে আসলে ক্যালকুলেশন করব। এই সার্কিটটা না আঁকালেও চলবে, আমি বোঝানোর জন্য বারবার আঁকাচ্ছি। কত? 18 অ্যাম্পিয়ার। দেখেন, কারেন্ট যদি দুই ভাগে ভাগ হওয়ার চেষ্টা করে, এর ভিতর দিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমাদের শর্ট পাথ পাচ্ছি। এবার এটা তো বাদ, অর্থাৎ কারেন্ট এখন এই রাস্তা দিয়ে যাবে আর এই রাস্তা দিয়ে যাবে। এখন বলতে পারেন যে এই তো শর্ট, তাহলে এর ভিতর দিয়ে যাওয়ার কি আছে? না, এর ভিতর দিয়ে যাওয়ার আছে। তার কারণ হচ্ছে কারেন্ট যদি এই রাস্তা দিয়ে যায়, একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, ফলে এই দুই রাস্তা দিয়ে যাবে। কিন্তু এই দুইজনের ভিতরে এইটা দিয়ে গেলে আর এইদিকে যাওয়ার কোনো আর কি দরকার নেই। ফলে আমরা বলতে পারি যে কারেন্ট একটা তো যাবে এই দিক দিয়ে, যেইটাই এর ভিতর দিয়ে ঢুকবে, উপরের এটা দিয়ে কিন্তু আর যাবে না, আর একটা যাবে এই দিক দিয়ে। যদিও এইটার কাজ আমাদের আছে, বাট আমরা এইটা খেয়াল রাখলেই, এটা না জানলেও কোনো সমস্যা নাই। তবে আমরা লিখি, পরবর্তীতে দেখা বোঝার জন্য এটা কাজে লাগে। তাহলে এইটাকে আমরা বলতেছি, যেহেতু এর নাম আই, তাহলে এইটাকে বলে দিচ্ছি আই অফ জিরো। আর এটা যেহেতু নাম দিয়ে দিছে আই নট, এটা আবার কাহিনী উল্টাই গেছে। এটা আই নট বলতে জিরো মোমেন্টের বোঝাচ্ছে না, ওর নামই আই নট। ফলে আই নট অফ জিরো লিখে দিলাম। এবার একটু খেয়াল করেন, 18 অ্যাম্পিয়ার কারেন্ট দুইটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে। এটা কোন ঘটনা? এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল কিন্তু আমরা সবাই জানি। যার কারেন্ট বের করতে বলবো তার রেজিস্ট্যান্স, তো এইটা তো কোনটা? এটাই কিন্তু সেইটা, তার বিপরীতটা রেজিস্ট্যান্স। আই নট জিরো মানে আই জিরো বের করতেছি, মানে তার বিপরীত রেজিস্ট্যান্স উপরে, ডিভাইডেড বাই দুইজনের যোগফল, ইনটু যেই কারেন্টটা ডিভাইড হচ্ছে সেটা। 6 3 4 12। মানে আই নট অফ জিরো আমি মুখে মুখেই বের করে ফেলতে পারি। 18 অ্যাম্পিয়ারের একটা পাচ্ছে 12, আর একটা হবে 6। ভি নট আপাতত দরকার নেই, ভি নট কত দরকার নেই, তবে চাইলে আমি বের করে ফেলতে পারি। কিভাবে? এই সার্কিটে বলেন তো, ভি নট অ্যাকচুয়ালি মানে ভি নট অফ জিরো কত হবে?
লিখি যাতে তুলনা করতে পারি যে ঠিকঠাক আছে। তাহলে ভি নট অফ জিরো হচ্ছে আই আর, এর ভিতরে কারেন্ট যাচ্ছে দেখেন আই নট পরিমাণ, রেজিস্ট্যান্স হচ্ছে 2, ফলে 2 আই অফ জিরো মানে 2 12 24 হবে। লিখে রাখলাম। তাহলে জিরোর আগের মোমেন্টে আমি তিনটায় বের করে ফেলছি, আমাদের কাজ আপাতত শেষ। সেকেন্ড, যখন সুইচটা ওপেন হয়ে গেল তখন এই সার্কিটটা নিয়ে আবার আমাদের কাজ করতে হবে। মানে এই ওপেন হয়ে গেলে আমাদের সার্কিট থাকতেছে এইরকম। তিন, চার, দুই। ওই যে RThevenin বের করা লাগবে। কি শিখছিলাম? ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের রেসপেক্টে, ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটরের রেসপেক্টে। কারোর রেসপেক্টে বের করার মানেই হচ্ছে তাকে ওপেন ধরে তার রেসপেক্টে রেজিস্ট্যান্স বের করা। যেহেতু এটা এই আছে, আপাতত এই ঝামেলায় রাখতে চাচ্ছি না, এইটাকে বলতেছি আর থেভেনিন। এবার একটু খেয়াল করেন, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ঘটনা কি? এই 4 আর এই 2 দেখেন সিরিজে আছে। এ আর বির ভিতরে 3, এ আর বির ভিতরে এই 4 আর 2 6। তাহলে আর থেভেনিন লেখা যায় 3 প্যারালাল 4 প্লাস 2। তার মানে 3 আর 6 এর প্যারালাল করলে আমরা হচ্ছে আর থেভেনিন পেয়ে যাচ্ছি। দুই ওহম। এল কত? এল হচ্ছে 1 হেনরি। ফলে টাও সমান এল বাই আর থেভেনিন বা 1/2 লিখতে পারি। আই অফ টি সমান আই অফ জিরো ই টু দি পাওয়ার টি বাই টাউ। আই অফ জিরো কত? আই অফ জিরো হচ্ছে 6, টাউ হাফ, তাহলে 1/টাউ হচ্ছে 2, মানে তার মানে আমরা আই অফ টি এর ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারছি। মানে আই এর ও সরি, আই অফ জিরো তো আসলে 12, আই নট অফ জিরো হচ্ছে 6। এইবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইখানে এসে অনেকের ভিতরে আমাদের একটু ঝামেলা লেগে যেতে পারে। সেটা হচ্ছে
নিয়ম কি শিখলাম? নিয়ম শিখলাম কারেন্ট বের করব, তার জিরোর সময়ের কারেন্ট e⁻t/τ। সবার মাথার ভিতরে এটা গেঁথে আছে। তাহলে আই অফ টি এর জন্য যদি এই সূত্র হয়, আই নট অফ জিরোর জন্য কত হবে? 6e⁻t/τ। এই জিনিসই তো আমাদের হওয়া উচিত, লজিক তো তাই বল। এই জন্য আমি বলছিলাম প্রশ্ন যাই চাক, আমাদের চোখ সবসময় ইন্ডাক্টরের দিকে থাকবে। এদের এদের দিকে চোখ দিলে কিন্তু ঝামেলা। চোখ সবসময় থাকবে ইন্ডাক্টরের দিকে। আমাদের টার্গেটই থাকবে ইন্ডাক্টরের কাজ আগে করব, তারপর অন্য কিছু। অন্য কিছুতে সূত্র ফেলবো না। মানে ওই যে যেই সূত্রটা আমরা শিখতেছি e⁻t/τ, এইটা আমরা কখনোই অন্য কিছুতে ফেলবো না। কিছু ক্ষেত্রে মিলে যেতেও পারে, বাট সব ক্ষেত্রে কিন্তু মিলবে না। আমরা ওই সূত্রটা শুধুমাত্র ইন্ডাক্টরের ক্ষেত্রে ফেলবো, বাকি ক্ষেত্রে আমরা সার্কিটের ল খাটাবো। আচ্ছা বলেন, সার্কিটের ল কি বলে? এই যে এইটা যদি কানেক্ট থাকতো, এবং সেই ক্ষেত্রে আমরা কি দেখতেছি, এই যে এর কারেন্ট মানে কি, এই যে 4 ওহমের কারেন্ট মানে কি, 4 ওহমের কারেন্ট হচ্ছে 4 ওহমের 2 মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই 4 করলে আমাদের আই নট আসে। কিন্তু আমাদের সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে ইন্ডাক্টরের কারেন্টের সাথে তুলনা করে আমাদের এই কারেন্টটা বের করতে হবে। সব সময় আমাদের টার্গেট হবে ইন্ডাক্টরের রেসপেক্টে আমাদের এইটা কি অবস্থা, নাইলে কিন্তু আমাদের জিনিসটা আসলে ভুল হয়ে যাবে। তাহলে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল সার্কিটের সিচুয়েশন ছিল এই রকম। এই যে এইটার দিকে যদি তাকায়, যে ইন্ডাক্টর একবার যদি অ্যাক্টিভ হয়ে যায়, 3-এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে কারেন্ট হয় ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, নয়তো এই 4 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। তার মানে টোটাল যে কারেন্টটা আমাদের পাস হচ্ছে, সেটা হয় ইন্ডাক্টরের ভিতর দিয়ে যাচ্ছে, নয়তো এই জিনিসটার ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এইভাবে, এক মিনিট, এইটা তো ওকে বের করছি আমরা। এই সিচুয়েশনে আসি। এই সিচুয়েশনে এটা যদি আই হয়, এটা আমরা বের করে ফেলছি। এই 2 মাথার ভোল্টেজটা আমরা জানি, বের করতে পারবো। দেন এই কারেন্টটা বের হবে, ফলে আমরা এইখানে ওকে বুঝতে পারছি। আমি একটা আইডিয়া করছি, একটু দেখি যে অ্যাকচুয়ালি ওই আইডিয়াতে হয় কি। আই থিঙ্ক হওয়া উচিত। আমি করে নি, তারপর বলতেছি। আমার এখন কাজ হচ্ছে এই 2 মাথার ভোল্টেজ নির্ণয় করা। ভিএল, ভিএল সমান কত? এত। সেজন্য ওই যে ডিরেক্ট এখানে করা যাবে না, আমরা একটু ধাপে ধাপে যাব। এটা পেলাম, তাহলে এর 2 মাথার ভোল্টেজ পাবো। লাভ কি? এর 2 মাথার ভোল্টেজ বের করে ফেলতে পারলেই এর কারেন্টটা বের হয়ে যাবে I3। এই I3টাই আমাদের টার্গেট বের করা। মানে মেন টার্গেট এইটা না, কিন্তু মেন টার্গেটকে বের করতে গেলে I3টা লাগবে। তাহলে এল হচ্ছে 1 ডিডিটি অফ আই। আই কত? এই এই সিচুয়েশনে আই হচ্ছে এই যে 12 e⁻²t।
তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? -2 থেকে করলে -2, যেটা সামনে এসে গুণ হয়ে যায়, ফলে হয়ে যাবে -24 e⁻²t। I3 কত? I সমান V/R। ভেঙে ভেঙেই করি। তাহলে এটাকে করলে আসে -8 e⁻²t। I3 কোনো কাজ নাই আমাদের, আমাদের উদ্দেশ্য হচ্ছে I0 বের করা। এবার বলেন তো I0 বের করা যাবে কিভাবে? কেউ বলতে পারবেন? এই যে এখানে KCL অ্যাপ্লাই করে দিলে হয়ে যায় না? তিনটায় যেহেতু বেরোচ্ছে, তিনটায় প্লাস। এটা -6 আসতেছে, এখানে তো -4 দেওয়া। তিন আটটা 34। এক মিনিট, ক্যালকুলেশন কোথাও ভুল দেখতেছি না। ভাই ঠিকই তো আছে মনে হচ্ছে, হ্যাঁ, আমি তো আসলে ভুল। মানে -4ই তো আসছে। -4 আসতেছে। হ্যাঁ, 12 - 8। ওহো, আমার কাছে মনে হচ্ছে এটা সমান হচ্ছে 6। যাক, তা এইটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানকার ভুলটা কি বুঝতে পার, মানে এইটা না, মানে কি করলে ভুল হয়ে যায়, তো সেটা কি বুঝতে পারছেন সবাই? আমাদের সঠিকটা শেখা যতটা জরুরি, ভুল আইডেন্টিফাই করা তার চেয়ে বেশি জরুরি। আমার কথা হচ্ছে যে এই ম্যাথে সবার ভুলটা কোথায় হয়ে যায়, তো সেটা কি ধরতে পারছেন সবাই? না ধরতে পারলে আমি আরেকবার বলি যে কোথায় ভুলটা হতো। I0 আসছে 12, আমি বসাই দিছি I হচ্ছে 12 e⁻²t। লজিক মতে I0 তাহলে কত হয়ে যায় তো? 6 e⁻²t। লজিক তো তাই বলে। এইটা লিখে দিলে সেটাই হয়ে যেত ভুল। এই ভুলগুলা থেকে আমাদের বাঁচতে হবে। প্র্যাকটিস যত কম করবেন, পরীক্ষার হলে মাথার ভিতরে থাকবে সূত্র
জিরোর ভ্যালু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, ওই দিয়ে বসাই দিলে কিন্তু শেষ। সেম ভাবে ভোল্টেজের ক্ষেত্রে কি বসাই দিতাম, 24 ই টু দি পাওয়ার মাইনাস টু টি। এটা কিন্তু আর একটা ঝামেলা। তাহলে আমাদের কি করতে হবে, ভোল্টেজের ক্ষেত্রেও একই লজিক। এবং একটু মিলাই দেখি, আমি বলতেছি ওইটা ভুল, এটা সঠিক। এবার এটা যদি সঠিক হয়, তাহলে আমরা দেখতেছি টি সমান জিরোতে ভ্যালু কত, -4। তার মানে এই জিরো ভ্যালুটা এই কারেন্টের জন্য ঠিক না। সরি, মানে ঠিক না বলতে, মানে এই যে এইখানে এই চিহ্নটা আসলে আমাদের ঠিক না। কেন? কারণ জিরোতে দুইটা কন্ডিশন আলাদা হয়ে যাচ্ছে। দেখেন এই কারণেই আই এর ক্ষেত্রে এটা সমান দিছে, বাট আই নটের ক্ষেত্রে কিন্তু আর সমান দেই নাই। আমরা হয়তো অত ডিপ আলোচনা না করেও এই জিনিসটা একটা সিম্পল বিষয় দিয়ে বুঝতে পারবো যে কেন এটা ঠিক না। সেটা হচ্ছে জিরোর আগে এবং পরে দুই রকম বিহেভ করতেছে। কিরকম দুই রকম বিহেভ করতেছে? জিরোর আগে খেয়াল করে দেখেন এই 3 ওহম অ্যাকচুয়ালি কারেন্ট কন্ডাক্ট করতেছে না, টোটালি বাদ চলে যাচ্ছে। কিন্তু আমি দেখতেছি জিরোর পরে এই 3 ওহম কিছু না কিছু কারেন্ট, অর্থাৎ একবারে বাদ হচ্ছে না। যতক্ষণ ইন্ডাক্টরের ক্ষমতা পুরোপুরি না হয়ে যাচ্ছে, ততক্ষণ এর ভিতরে অল্প অল্প কারেন্ট ঢুকতেছে। I3 এর মানটা খেয়াল করেন, I3 হচ্ছে -8 ই টু দি পাওয়ার মাইনাস টু টি। তার মানে এই যে এইটা যে জিরো হবে, এই জিরো হতে একটু টাইম লাগতেছে, ফলে এর ভিতরে একটা কারেন্ট ঢুকতেছে। কিন্তু আগের বার কিন্তু সেই কারেন্ট ঢোকে নাই, আগের বারে টোটালি বাদ চলে গেছে। ফলে এই ম্যাথে আই নট, এটা আসলে আমাদের মাঝখানে একটা ব্রেকিং পয়েন্ট আছে। মানে জিরোর আগের অবস্থা আর জিরোর পরের অবস্থা এক না। এই জন্য আমাদের এই চিহ্নটা কিন্তু সমান দেওয়া যাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা আসলে জিরোর সমান বলা যাবে না। কেন? এই যে ওই কারণে। ওকে, তাহলে আই নট বের হয়ে গেল। এবার কাজ হচ্ছে ভি নট বের করা। একই লজিক। কেমন? আমরা এই দুই মাথার ভোল্টেজ পেয়ে গেছি, এইটার ভোল্টেজ না পেলেও আমি জানি। কিভাবে জানি? 4 I0 মানে তো এই দুই মাথার ভোল্টেজ। তাহলে এইখানে একটা সিম্পল কেভিএল অ্যাপ্লাই করে দিলে ভি নট এর মান পেয়ে যাব। তাহলে আমরা আস্তে আস্তে কিন্তু বুঝতেছি আমাদের যাত্রা শুরু করতে হবে ইন্ডাক্টর দিয়ে, এরপরে ইন্ডাক্টরের আশপাশের চিন্তা করতে হবে। যাই বের করতে বলুক, ইন্ডাক্টরকে মাথায় রেখে বের করতে হবে। ইন্ডাক্টরকে মাথায় রেখে আই নট বের করে ফেললাম, ইন্ডাক্টরকে মাথায় রেখে ভি নট বের করতে হবে। এই ম্যাথটা খুব ভালো করে করবেন সবাই, কারণ এটা করতে পারা মানে আপনি এর ভিতরে অনেক কিছু শিখে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা এইটার একটা নাম দিলাম, এইটার নাম দিলাম ভিএল দিছি, ভি নট দিছি, এটার নাম দিলাম V1। তাহলে V1 কত? V1 হচ্ছে 4 I0। আই নটের ভ্যালু পাইছি কত? আই নটের ভ্যালু পাইছি হচ্ছে -4 ই টু দি পাওয়ার মাইনাস টু টি। এর সাথে গুণ হবে 4, তাহলে -4 × 4 = 16। তাহলে ভি নট সমান এখন কত লেখা যায়? আমার অবশ্য একবারে চোখে দেখে আমি নিজেও বুঝতে পারি না, দরকার নাই, আরেক লাইন একটু কষ্ট করে লিখি। ক্লকওয়াইজ একটা লুপ চালাই দেন, -V1 প্লাস VL প্লাস ভি নট ইকুয়াল 0। তাহলে ভি নট সমান কত? এটা সমানের ওই পাশে গেলে VL -V1। VL থেকে V1 কে বিয়োগ করব। VL আসছিল -24, আর এটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 16 - 24 8 হবে সম্ভবত। ওকে, তাহলে এটা আসতেছে -8 ই টু দি পাওয়ার মাইনাস টু টি ভোল্টেজ কত? 0 চলে।
প্লাস আসলো কেন? মাইনাস প্লাস প্লাস এটা সমানের ওই পাশে যাচ্ছে, সমানের ভি ওই ওয়ান পাশে গেলে মাইনাস ভিএল ভি হবে ওয়ান মনে হয়। মাইনাস ভিএল হবে। ঠিক আছে, তাহলে 24 থেকে 16 বিয়োগ হলে 8ই থাকে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলেন এটা বুঝতে পারছেন কিনা সবাই? জি ভাই। তাহলে এই অঙ্ক আমাদের একটা জিনিসই শিক্ষা দিল, যে আমরা ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ এই সূত্র ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর ছাড়া কারোর উপরে ডিরেক্ট অ্যাপ্লাই করব না। আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টরের উপরে অ্যাপ্লাই করব, দেন ওর আশপাশে যাব। ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম লজিক, ক্যাপাসিটরের উপরে অ্যাপ্লাই করব, দেন ওর আশপাশে যাব। মোটামুটি থিমটা আমি বলি, ইন্ডাক্টরের ক্ষেত্রে আগে কাজ হচ্ছে কারেন্ট বের করা, এরপর ডিফারেন্সিয়েশন দিয়ে ইন্ডাক্টরের দুই মাথার ভোল্টেজ বের করা, তারপর আশপাশে যাওয়া। ক্যাপাসিটরের ক্ষেত্রে একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। ক্যাপাসিটরের ক্ষেত্রে আগে ক্যাপাসিটরের দুই মাথার ভোল্টেজ বের করা, এরপর ক্যাপাসিটরের ভেতরের কারেন্ট বের করা। ক্যাপাসিটরের ভেতরে কারেন্ট কোন সূত্র দিয়ে শিখছিলাম? এগুলা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। আইসি সমান সি ডিভিডিটি। তাহলে ক্যাপাসিটরের ভেতরের কারেন্ট বের হয়ে গেল, দেন আমরা বাকি কাজ টাজ করবো। মানে যা প্রশ্ন থাকবে সেটা প্রশ্ন হিসাবে করলে ওকে কনসেপ্টটা বুঝে রাখেন। ওকে, তাহলে ওইটার কাজ শেষ, এবার এটাতে আসি। এটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। বলতেছে ফাইন ভি অফ টি ফর টি গ্রেটার দেন 0। এই যে এখানে আবার কাহিনী বলতেছে, এটা উল্টা। অ্যাজিউম দ্য সুইচ হ্যাজ বিন ওপেন ফর এ লং টাইম, মানে অনেক সময় ধরে খোলা ছিল এবং ক্লোজ হয়েছে টি সমান 0-তে। তাহলে এতক্ষণ সুইচটা ওপেন হচ্ছিল, আর এখন সুইচটা ক্লোজ হইলো। এটা আবার ওই লেখা না দেখেও বুঝে ফেলতাম কিভাবে, এই যে টান দেখলেই বুঝতেছি যে নিচের দিকে নামতেছে। আচ্ছা বলেন, এটা সোর্স ফ্রি সার্কিট নাকি সোর্স যুক্ত সার্কিট? with source. উইথ সোর্স। কেন? কারণ এই যে যখন সুইচটা এখানে কানেক্ট হলো, এর সাথে এর কানেকশন আছে, খুলে যাওয়ার আর কিন্তু কোনো চান্স নাই। আবার এদিকেও একটা সোর্স আছে, মানে এখানে দুইটা সোর্স। আবার তো দুইটা তিনটা যা থাকে ওইটাতে আমাদের কোনো বিষয় না। তো যাই ক্যালকুলেশন করি, ফার্স্ট কাজ হচ্ছে সময়ের আগের হিসাব করা, তারপরে আমরা সময়ের পরের হিসাব করব। তাহলে সময়ের আগের হিসাব আগে করে ফেলি। জিরোর আগে কি ছিল? অনেকক্ষণ ধরে সুইচটা খোলা অবস্থায় ছিল। তাহলে এই কাহিনী, সুইচটা যদি অনেকক্ষণ খোলা অবস্থায় থাকে, সেকেন্ড সোর্স কি ক্যাপাসিটরকে কাজ করতে পারতেছে? অথবা ক্যাপাসিটরকে চার্জ করার জন্য সেকেন্ড সোর্সের কোনো অবদান আছে? নাই। তার মানে এই সার্কিটটা দেখতে কেমন হবে? আচ্ছা, পরীক্ষার হলে এই সার্কিটটা আঁকাবেন না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আঁকাচ্ছি বারবার। জায়গা খুবই কম থাকবে, তাই আমরা পরীক্ষার হলে এই সার্কিটটা কখনোই আঁকাবো না। এই যে এইখানে যে সার্কিটটা আঁকাচ্ছি না, সেটা আঁকাবেন। এইটাই হচ্ছে আমাদের সেই ভি অফ জিরো। কিন্তু সহজ, ওপেন, এখানে কোনো ড্রপ নাই। তাহলে আমরা বলতে পারি ভি অফ জিরো হচ্ছে 10 ভোল্ট। কাজ শেষ। সেকেন্ড, সুইচ ক্লোজ হলো।
এখানেও সেম, এই সার্কিটটা আঁকাবেন না, এখানে এই যেটা আঁকাচ্ছি সেটা আঁকাবেন। উইথ সোর্স সার্কিটের ক্ষেত্রে কি কি করা লাগে? ভি অফ জিরো লাগে, ভি অফ ইনফাইনাইট লাগে। ইনফাইনাইট কাকে বলে? ক্যাপাসিটর স্যাচুরেট হয়ে গেলে। তো ইনফাইনাইট মানে কি? স্যাচুরেট হলে তো আবার ক্যাপাসিটর ওপেন হয়ে যায়, তখন আবার এইরকম কন্ডিশন, মানে জিরোতেও ক্যাপাসিটর ওপেন, অসীমে গেলেও আবার ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে। পাঁচ, 10। অনেকভাবে করতে পারি, আমি জাস্ট সিম্পল একটা হিসাব করতেছি। সেটা হচ্ছে এইটাকে যদি আমরা গ্রাউন্ড কল্পনা করি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? ভি অফ ইনফাইনাইট। তাহলে এরকম লেখা যায়, ভি অফ ইনফাইনাইট মাইনাস 10 ডিভাইডেড বাই 2। এর ভিতর দিয়ে তো কারেন্ট ঢুকতেছে না যেহেতু জিরো। ভি অফ ইনফাইনাইট প্লাস 5, প্লাস কেন, এই যে মাইনাসটা আগে লাগতেছে তাই, 6 ইকুয়াল 0। ক্যালকুলেটরে তুলে দিলে আমাদের ভি অফ ইনফাইনাইট একবারে বের হয়ে যাবে, এক্স মাইনাস 10 ডিভাইডেড বাই 2 প্লাস এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 0, 6.25। ঠিক আছে, তাহলে সূত্র লিখি। ও, কাহিনী তো শেষ হয় নাই, আমরা তো তাও বের করি নাই এখনো। তাও বের করতে হয় কোন সার্কিট থেকে? এই যে সেকেন্ড সার্কিটটা থেকে। থেভেনিন বের করার সিস্টেম কি? ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, মানে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। তাহলে এই যে ভোল্টেজ সোর্স আছে এটা হয়ে যাবে শর্ট, কার রেসপেক্টে? ক্যাপাসিটরের রেসপেক্টে বের করতে হবে। ভোল্টেজ সোর্স আছে, এটা হয়ে যাবে শর্ট। অনেকেই এই জায়গাগুলোতে ভুল করে চোখে দেখে, এই জন্য চোখে দেখে করা যাবে না, একটু আমাদের ভেঙে ভেঙে করতে হবে। কিরকম? চোখে দেখলে মনে হচ্ছে এইটার এটা কি সিরিজে আছে, এটা তো স্বাভাবিক, দেখেই বোঝা যাচ্ছে এটা কি সিরিজ। তো আমি যদি এইটা সিরিজ হিসাবে ক্যালকুলেশন করে চলে যাই তাহলে কিন্তু ঝামেলা। বারবার খেয়াল রাখতে হবে ক্যাপাসিটরের রেসপেক্টে বের করতে হবে, কিন্তু দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের রেসপেক্টে এরা আর সিরিজে নাই, এরা কি প্যারালাল হয়ে গেছে। ফলে আর থেভেনিন কিন্তু 6 আর 2 এর প্যারালাল, সিরিজ না। ফলে এইটা দেখে যদি হিসাব করেন তাহলে হবে ভুল, আমাদেরকে এইটা দেখে হিসাব করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের জায়গা কম থাকে, আপনার এই সার্কিট যে আঁকাইতেই হবে এরকম জরুরি না, আপনি লিখে দিলেও ওকে। বাট অন্তত এটা আপনার মাথায় হোক, রাফ খাতায় হোক, মানে রাফ পেজে হোক, এটা কিন্তু আপনার করতে হবে মাস্ট। তাহলে আর থেভেনিন সমান হচ্ছে 6 প্যারালাল টু 1.5।
আর কি বের করা লাগে? টাও বের করা লাগে। টাও সমান হচ্ছে সি আর থেভেনিন। সি কত? 1/3 ফ্যারাড। তাহলে এর সাথে 1/3 গুণ করে দেব, 1/2 হয়। বেশিরভাগ 1/2 আসলো আজকে, যাই হোক। তাহলে এখানে আমরা লিখে ফেলি ভি অফ ইনফাইনাইট মানে 6.25 প্লাস ভি অফ জিরো আসছিল কত? 10, হাফ যেহেতু এটা করলে আসতেছে -2t। 3.75। এটা আর এটা আবার যোগ করে দিয়েন না, কারণ এটা এর সাথে। হুম, ঠিক আছে। আর কি চাইছে? ক্যালকুলেট ভি অফ টি এট টি সমান 0.5। এবার দেখতে হবে যেই টাইমটা আমাকে বের করতে দেবে সেটা কোন ইকুয়েশনের ভেতরে আছে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে। আগের বার কোন ভোল্টেজ বের করছে? আগের বার এই ভোল্টেজটা বের করছে, এটা জিরোর আগে। কিন্তু টি সমান 0.5 এমন একটা মোমেন্ট, সেটা হচ্ছে জিরোর পরের মোমেন্ট মিন করে। এসব ম্যাথে হয়তো এই জিনিসটা আপনার কাছে মনে হতে পারে একটু ইজি জিনিস, কিছু কিছু ক্ষেত্রে আবার কন্ডিশন 2-3টা থাকতে পারে। তখন আসলে আমাকে ডিসাইড করতে হবে যে কোন সূত্রে ফেলাবো। অনেকটা 9-10 এর ফাংশনের মতো। যেমন একটা ফাংশনের 2-3টা রিজিয়নে মান আলাদা আলাদা থাকে। আপনাকে হয়তো একটা টাইমের জন্য বের করতে দিল, তখন আপনার ওই যে ওইটা কোন রিজিয়নকে ফলো করতেছে সেটা দেখে মান বসাতে হয়। তো এখানেও একই লজিক। তাহলে টি সমান 0.5 ভি অফ টি, অথবা আপনি ভি অফ 0.5 বসায় দিতে পারেন। ইচ্ছা আপনার। তাহলে কত হবে? 6.25 প্লাস 3.75 e⁻² গুণ 1। এই যে এই ক্যালকুলেটর যাদের আছে তাদের শিপ স্টেপে লঞ্চ চাপলে চলতেছে, অন্যটাতেও মনে হয় এরকমই হবে। তো দেখলেই বুঝতে পারবেন হলুদ কালারের ই থাকবে, e⁻⁻1। তাহলে 7.63 লিখে দেওয়া যায়। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এটা কি সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এইগুলা শুরু করার আগে আমরা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখে আসি। এতক্ষণ পর্যন্ত খুব সহজ সহজ সার্কিট ছিল, মানে সার্কিটে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সই ছিল। এখন আমাদের একটা ঝামেলার সার্কিট আসছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। আচ্ছা, আর একটা জিনিস ভালো করে বলে দিই, সেটা হচ্ছে আমরা যেহেতু ডিসি এসি সার্কিট করতেছি, এগুলো বলা যায় একই টাইপের টপিক। মানে এক কথায় আপনি যদি কোনো একটা পরীক্ষাতে বসেন বুয়েটে, এরকম চান্স খুব কমই থাকবে যে ডিসি সার্কিট থেকেও কোশ্চেন দিছে, এসি সার্কিট থেকেও দিছে। দিতে পারে, অনেক সময় রিপিট হতে পারে, তবে মোটামুটি ধরে নিতে পারি যে আমরা চান্স কম। মানে কথায় সার্কিট থেকে ধরেন একটা কোশ্চেন, আমি জেনারেলাইজ দিতে বলতেছি যে সার্কিট থেকে একটা কোশ্চেন,
তো এটা যদি হিসাব করি তাহলে দুই রকম জিনিস, একটা হচ্ছে এসি সার্কিট, একটা হচ্ছে ডিসি সার্কিট। তো স্বাভাবিক কথা এসির কিন্তু হিসাব কিতাব মোটামুটি কঠিন, আর ডিসি সেই তুলনায় একটু সহজ। যেহেতু ডিসির ক্যালকুলেশন মোটামুটি একটু সহজ, এই জন্য বুয়েটে দেখা যাবে যে 60 থেকে 70% কেসে, মানে সে যাই দিক, সিম্পল সার্কিট দিক অথবা এই যে ফার্স্ট অর্ডার দিক, ট্রাই করে যেন একটা করে ডিপেন্ডেন্ট সোর্স থেকে যায়। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট টাইপের সোর্স গুলো তো করবেনই মাস, ডিপেন্ডেন্ট গুলো খুবই ভালো করে করবে। বিশেষ করে বিশেষ করে হচ্ছে আপনার ওই প্র্যাকটিস প্রবলেম এক্সাম্পলে যেগুলো আছে। এবার আসে, এই সার্কিট দেখেই বুঝতে পারতেছি এটা একটা সোর্স ফ্রি সার্কিট, কারণ সুইচিং এর পর এই সার্কিটের সাথে সোর্স নাই। আর সুইচিং এর আগে যেটা ক্যালকুলেশন করা লাগতো, এই দেখেন এটা ওরাই করে দিছে, মানে আমাদের খাটনি একটু কমাই দিছে। আই অফ জিরোটা বের করা লাগতো, সেটা ওরা বের করে দিয়ে বলতেছে এই দিলাম, বাকিটুকু তুমি করো, বাকিটা আমরা করব। কি শিখছিলাম? ক্যালকুলেশন করতে গেলে ইন্ডাক্টরের রেসপেক্টে আর থেভেনিন বের করতে হয়। এইবার ঝামেলা লেগে গেল, এই যে এইটা ইন্ডাক্টর, এর রেসপেক্টে যদি আর থেভেনিন বের করতে চাই, এ থাকলে তো আর বের করা যাবে না, কারণ ইন্ডিপেন্ডেন্ট সোর্স শর্ট করে দেওয়া যায়, একে তো আর শর্ট করা যায় না, কারণ এ তো এর উপর ডিপেন্ড করতেছে। ফলে এসব ক্ষেত্রে আর থেভেনিন বের করার নিয়ম অলরেডি আমরা শিখে আসছি, সেটা কি? ওই যে 1 ভোল্টেজ একটা দামি ভোল্টেজ আমরা নিয়ে নেব, নিয়ে ক্যালকুলেশন করবো। কোথায় নেব? যেই দুইটা পয়েন্টের রেসপেক্টে আর থেভেনিন বের করতে হবে সেইখানে। কার রেসপেক্টে বের করা লাগতেছে? এই যে এইখানে বের করা লাগতেছে, ফলে আমরা এইখানে একটা নিয়ে নিলাম। যাতে এই আয়ের সাথে মানে এক কথায় লেখাটা না মিলে যায়, এই জন্য আমি এখানকার কারেন্টকে অন্য নাম দিয়ে প্রকাশ করতেছি। এই যে প্লাস থেকে বের হওয়া কারেন্ট নিলেন, দেন আই থেভেনিন, এটাকে আই নটই লিখে রাখেন যাতে এর সাথে না মিলে যায়। এই যে এই ভোল্টেজ এবং এই কারেন্টের অনুপাতকেই কিন্তু বলে এই দুই মাথার রেজিস্ট্যান্স, আর সমান দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওর ভিতরে চলা কারেন্ট, সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স বা আর থেভেনিন। তাহলে এখন বের করা যায় কিভাবে? এটা মোটামুটি আমার একটু ফেভারিট, এবং লুপ চালানো ঝামেলা, কারণ দুইটা লুপ হবে, সেই ক্ষেত্রে নোডাল করলে একটা হয়। এই জন্য আমি আসলে নর্মালি চেষ্টা করি সব ম্যাথ নোডাল দিয়েই করতে। আর নোডাল দিয়ে একটু দেখা যায় যে ওই অনুপাত অনুপাত হইলেও ইকুয়েশন কম হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, আমরা এখানে V1 V2 ইত্যাদি দিতে পারতাম, বাট আমি চাই যত কম ভ্যারিয়েবলে কাজ সারা যায়। তাহলে কম ভ্যারিয়েবলে যদি কাজ সারতে চাই, এখানকার ভোল্টেজ কত হবে? এটা যদি 0 ভোল্টেজ হয়, এটা হচ্ছে 1 - Vx। এগুলা সব আগের ক্লাসে পড়াইছি, এই জন্য আমি আর ডিটেলস বললাম না, নিজেরা ফাইন্ড আউট করবেন কিভাবে আসলে। তাহলে এখানে আমরা নোডাল অ্যাপ্লাই করে দিই। কত? 1 - Vx -1 ডিভাইডেড বাই 1, অথবা বলা যায় -Vx/4। কারণ কোন একটা ব্রাঞ্চে একটা রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজ জানলেই ওই ব্রাঞ্চের কারেন্ট বের করে ফেলা যায়। সেটা কত? এই রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজ বাই এইটা। আর আমরা যেহেতু এই দিকের চলা কারেন্ট নিচ্ছি, কারণ ওই যে বলছিলাম কি, কোন নোডের নোডাল অ্যানালাইসিস করব মানে আমরা ধরে নিব কল্পনাতে ওই নোড থেকে চারিদিকে কারেন্ট বের হচ্ছে। প্লাস 1 - Vx -2Vx/1, then 1 - Vx/4 = 0।
তাহলে এখান থেকে আমি ভিএক্স ক্যালকুলেটরে বের করে ফেলতে পারবো। এটা তো মাইনাস ভিএক্স বাই ফোর, পরে লেখা যায় মাইনাস এক্স ডিভাইডেড বাই ফোর প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স বাই ফোর প্লাস ওয়ান মাইনাস এক্স বাই ফোর টুয়েলভ জিরো 0.4। উদ্দেশ্য তো সেটা না, উদ্দেশ্য আই নট বের করা। তাহলে আই নট সমান কত? আই নট সমান হচ্ছে এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই ফোর করলে দেখেন সেটা আসে হচ্ছে ভিএক্স বাই ফোর। কারণ এই যে এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা আই নট, তো বোঝাই যাচ্ছে এই যে এন্টার করতেছে প্লাসে, লিভ করতেছে মাইনাসে, তার মানে এই ভোল্টেজ বাই কারেন্ট রেজিস্ট্যান্স করে দিলে আই নট আসে। তাহলে ভিএক্স বাই ফোর মানে হচ্ছে কারেন্ট আই নট, মানে যে 0.4/4 কত আসে? 0.4 ভাগ 4 1/10 এরকমই থাকবে। কারণ আমাদের উদ্দেশ্য আর থেভেনিন। আর থেভেনিন সমান হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, মানে 10 অ্যাম্পিয়ার। আর থেভেনিন বের হয়ে গেছে মানে আমরা ম্যাথ করে ফেলতে পারছি। কত? আই অফ টি সমান জিরো মোমেন্টের কারেন্ট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাও তো বের করবো। এল কত? এল হচ্ছে 2 হেনরি। 2/10 মানে হচ্ছে 1/5। এটা লেখা যায় -5 টি অ্যাম্পিয়ার অ্যান্সার। আর কি ভিএক্স বের করতে হবে। এইটা আবার কিন্তু না, এটা তো আমরা এই সার্কিটের জন্য পাইছি। ভিএক্স কোন সার্কিটের জন্য? এই সার্কিটের জন্য বের করতে হবে। খেয়াল করে দেখে এইবারে যে আই এর কাহিনী শুরু, আমরা আই বের করলাম, ভিএক্স কত দেখেন, আই চলতেছে কোন দিকে? এই দিকে। এই চিহ্নকে কি তাহলে ফলো করলো? ফলো করে নাই। এন্টার করবে প্লাসে, লিভ করবে মাইনাস, এটা উল্টা। তাহলে ভিএক্স সমান কত? মাইনাস আই ইন্টু ফোর বা -4I। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এদের ফোর আসলো কেন? এল বাই আর মানে 2 ভাগ, তার মানে আমাদের আর থেভেনিনে একটা প্রবলেম হয়তো হয়েছে। উম, 4 1 4। এটা এর আগেও একবার প্রবলেম হয়েছিল, দেখি একটু। উম, আচ্ছা, এমনি প্রসেসটা বুঝতে পারছেন সবাই? মেবি আমি এই ম্যাথটা এর আগে একবার করছিলাম যতদূর মনে পড়ে। আমি একটু দেখি যে এখানে উত্তর ভুল আছে কিনা। আর ততক্ষণে আপনারা একটু এই ক্যালকুলেশনটা কেউ একজন ক্যালকুলেটরে করেন যে কত আসে।
মেবি কোনো একটা পরীক্ষাতে দিছিলাম আমি। এক মিনিট। এইবার ঠিক আছে, 1.357 আসে। এটা উত্তর ভুল, হ্যাঁ, এটাও ভুল, আবার আমার যেটা আসছে সেটাও ভুল। এবার ঠিক আসছে। যে VX/4, VX আসছে এটা, /4 যদি করি 5/56, তাহলে R থেভেনিন আসে 56/5, 11.2। তাহলে এইটা হচ্ছে L/R, এল মানে হচ্ছে 2, 2 ভাগ এত, 5/28। একে যদি উল্টাই ফেলি 5 এটা হচ্ছে 5.6 হবে, তাহলে এটা হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, ওকে, এটা ঠিক করে নিন। কারণ যদি এই এডিশন থাকে, এটাও ঠিক করে নিন। ঠিক আছে।
আচ্ছা, আমি এই ডাবল সুইচ আর এটা করাইতে চাইছিলাম আজকে, বাট আজকে যেহেতু একটু বেশি ম্যাথ করানো হয়ে গেছে, এটা থাক আজকে। এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব এটা। আর এটা এই দুইটা ম্যাথে আছে, মোটামুটি এই দুইটা করলে আমাদের সব টাইপই কভার হয়ে যাবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এই যে আজকে যেই কয়টা টাইপ দেখলাম এই টাইপ গুলা ভালো করে করবেন। এই টাইপের কিছু ছোট ছোট ম্যাথ পাবেন, মানে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে ছোটখাটো ম্যাথ, যেটা এইভাবে করতে হবে, সেগুলো একটু নিজেরা করবেন। আর আর এইটা একটু নিজেরা আপনি ট্রাই করে দেখতে পারেন, যদি পারেন তো খুবই ভালো, না পারলেও সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে করাবো। দেন আমরা পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা, আজকের টপিক গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আলেকজান্ডারের বইয়ের এক্সারসাইজ করতে হবে নাকি এক্সাম্পল আর প্র্যাকটিস প্রবলেম করলে হবে? এক্সাম্পল প্র্যাকটিস প্রবলেম মাস্ট করবেন। প্রবলেম হচ্ছে আপনার উপরে, আমি বলবো না যে করার দরকার নাই, অবশ্যই করতে পারলে খুবই ভালো। তার কারণ এইগুলা যত বেশি করবেন তত ভালো। তবে আমি এতটুকু মানে কথায় একটু কমাই দিতে পারি, সেটা হচ্ছে বড় ম্যাথ করার দরকার নাই, যেগুলা ছোট ছোট ম্যাথ এগুলো অবশ্যই করবেন। কারণ আহ, মানে পরীক্ষা যত দিবেন তত দেখতে পাবেন যে আলেকজান্ডার সাদিকু বইটা এইসব টপিকের জন্য এত ইম্পর্টেন্ট যে আপনার প্র্যাকটিস প্রবলেম বলেন বা লাস্টের দিকে যে এক্সারসাইজ প্রবলেম, ওইখান থেকে হুবহু ম্যাথও আসে পরীক্ষাতে। তো আপনি হয়তো নিয়ম শিখলে কি হবে, এটা ধরেন আপনার কাছে ওইটা নতুন, আমি জানি যে ওইটা আলেকজান্ডার সাদিকুতে আছে, কিন্তু আপনার কাছে ধরেন নতুন, আপনি হয়তো নিয়ম দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবেন পরীক্ষার হলে যদি নিয়ম শিখেন। কিন্তু এই যে বললাম, পরীক্ষার হল আসলে খুবই অন্যরকম জায়গা। আপনি যদি বুঝে ফেলেন যে এই ম্যাথটা অমুক বই থেকে আসছে আর আপনি করে আসছেন, এটাতে একরকম টাইম। আর আমি জানি না যেটা কোন বই থেকে আসছে, বাট আমি হ্যাঁ এটা নিয়ম দিয়ে করে ফেলতে পারবো, এতটুকু কনফিডেন্স আছে। তো দুইটা কিন্তু দুই রকম। তো কনফিডেন্স আছে ওইটা দিয়ে যদি ম্যাথ করেন একটু টাইম লাগবে, এটা স্বাভাবিক। আবার দ্বিতীয়ত কিছু কিছু ক্ষেত্রে আপনার উত্তর সম্পর্কে আইডিয়াও বের করা একটু টাফ। কিন্তু এই যে পরিচিত ম্যাথ হলে হুবহু তো উত্তর মুখস্থ থাকা আসলে কারোরই সম্ভব না। তবে আপনার আইডিয়া থাকবে যে হ্যাঁ এই টাইপের ম্যাথে এরকম টাইপের উত্তর আমি দেখে আসছিলাম। ফলে আপনি একটু পরীক্ষার হলে কনফিডেন্স পাবেন, এই এছাড়া আসলে তেমন কিছুই না। ফলে অবশ্যই এখন যে টাইমটা চলতেছে, সামনে কোনো পরীক্ষার ডেট টেট দেওয়া নাই, অত বেশি প্রেসার নাই, এই টাইমে যত বেশি পারেন প্রবলেম গুলা সলভ করেন। যদি দেখেন যে ডেট দিচ্ছে পরীক্ষার বা সামথিং, ওই সময় আর দরকার নাই, এত হাবিজাবি করার কোনো দরকার নাই, বিগত সাল করবেন, সূত্র দেখে যাবেন। পরীক্ষার আগের মোটামুটি এক সপ্তাহ কাজ থাকবে এই টু জেড সূত্র দেখে যাওয়া, আর বাকি সময় আপনি যত বেশি করতে পারেন। তবে আলেকজান্ডার সাদিকু যে অধ্যায়গুলো আমি করাবো বা নর্মালি আছে, সেইগুলা কিছু বাদ রাখবেন না। ছোট ছোট ম্যাথ, বড় ম্যাথ কঠিন ম্যাথ দরকার নাই। ধরেন সার্কিট তো অনেক বড় বড় সার্কিটও হয়, ওইগুলা দরকার নেই, 4টা ইকুয়েশন 5টা ইকুয়েশন ওইসব বাদ। ছোট ছোট সার্কিট যেগুলো এগুলা করবেন অবশ্যই। তাহলে আজকে আপাতত এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট টপিক থেকে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো।